জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দিচ্ছে বিএনপি, জামাত সহ সব দল। সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্নমত, ইতিহাস পুনরাবৃত্তির আশা জামাতের। শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র। এবং বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মন্টুসী। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ সব রাজনৈতিক দলকে। আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল জানিয়েছে আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও এখনও চূড়ান্ত হয়নি বাস্তবায়ন প্রক্রিয়া। এরই মধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে কমিশন। এসব বিষয় নিয়ে সবশেষ 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করবেন জাতীয় ঐকমত্য কমিশনের আজকের এই বৈঠকে ফরেন সার্ভিস একাডেমিতে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা প্রবেশ করেছেন। আমরা দেখছি প্রধান মোহাম্মদ ইউনূসের যে গাড়িবহর সেটি আসলে প্রবেশ করছে এখন ফরেন সার্ভিস একাডেমিতে। 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে থাকবেন। এর পরবর্তী কমিশনের অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে 5টা নাগাদ ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজকের যে বৈঠক সেটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আজকে মূলত জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া যেটি নিয়ে মূলত এখন রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে, যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আসলে বৈঠক করেছে জুলাই সনদ তৈরি করার জন্য। সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেহেতু এখন আটকে আছে সেটি নিয়ে মূলত আজকে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা অন্যান্য সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন এবং তারা আশা করছেন যে আজকের আলোচনার মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছাতে পারবে। আমরা জানি যে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়েই বড় ধরনের মতভেদ দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদে 2 বছরের মধ্যে মূলত এটি সাংবিধানিক যেই সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এর বাইরে জামাতের তরফ থেকে তারা বলা হচ্ছে এই সরকারের আমলেই তারা সুষ্ঠু বাস্তবায়ন করতে চান। এনসিপির তরফ থেকে কিন্তু তেমন দাবি জানানো হচ্ছে। তারা গণপরিষদ দাবি করছেন নতুন সংবিধান প্রণয়ন করার জন্য। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। মোট 30টি রাজনৈতিক দলের থাকার কথা রয়েছে ঐকমত্য কমিশনের আজকের এই বৈঠকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরোনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আমির মামুনুল হক জানান, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল এবং 19 ও 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে করে ফেলা যাবে না। মামুনুল হক আরও জানান, দাবি আদায় যুগপৎ আন্দোলন নিয়ে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, নেজামি ইসলামী পার্টি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। এবং পিলখানা হত্যাকাণ্ডের এগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার। যুগপৎ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো অনানুষ্ঠানিক। আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত
অধিকাংশ দাবির ব্যাপারে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন। আমরা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কী হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপিজিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা কেউ জয় বা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জানিয়েছেন নবনির্বাচিত জিএস। আর ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা ভিপির। 33 বছর পর হলো ডাকসু নির্বাচন। দীর্ঘ অপেক্ষা, আশার আলো আঁধারি, দুর্ঘটনা, নানা শঙ্কা আর নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব। ফল ঘোষণার পরদিন রোববার দুপুরে পাওয়া গেল নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলামের প্রতিক্রিয়া। বলেন, সব দল মত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। বলেন, বিগত 1 বছর শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিফলন ঘটেছে নির্বাচনে। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। এদিকে নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু জানালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা। বলেন, সামনের 1 বছর শুধু শিক্ষার্থীদের জন্যই কাজ করতে চান। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্ম পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন ডাকসুতে নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু জাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি ও জামাতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামাত নেতারা বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও ফেলে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে।
এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে ২৮ পদের ২৩টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। ২ দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও ২৫ পদের মধ্যে জিএস-এজিএস সহ ২০টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে ২ কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করেছে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ ২ বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। ঐতিহাসিক কিছু নজির টেনে দলটির নেতারা বলছেন, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ডাকসু জাকসুর ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও। ৭৯-এর গণঅভ্যুত্থানের পর সেই ডাকসু পরবর্তীতে কিন্তু যারা ছাত্রলীগ সেখানে বিজয় হয়, সেটার প্রভাবটা আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে ৭০-এর নির্বাচন। আবার ৯০-এর দশকে দেখা যায় সে সময়ে যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি, ডাকসুতে ছাত্রদল বিজয় হয়েছে। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসু জাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে জাকসু নির্বাচন বর্জনও করেছে সংগঠনটি। আর জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। দেশের বৃহৎ অংশ তো বাইরে অপেক্ষা করেছে, যারা রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর, যারা বছর বছর নির্দিষ্ট সময়ের পর ভোট দিয়ে অভ্যস্ত। সুতরাং আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা, এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৩ জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। হামিরদি ও আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙ্গা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নবগন্ধা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই ২ ইউনিয়নকে না ফেরত দিবে, ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। বেড়া পৌর এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দীর্ঘদিনের আমাদের যে ন্যায্য দাবিটা, এইটা বঞ্চিত হয়েছে একটা দলের কারণে। এই আসনের যে পুনর্বহাল যদি না করে, আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। আগামী 3 দিন অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সোমবার সকাল সন্ধ্যা হরতাল, অফিস আদালত বন্ধ থাকবে। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেওয়া হলে বল প্রয়োগের মাধ্যমে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি,
ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে। ফরিদপুরে যে অল্প 2টা ইউনিয়ন নিয়ে 2টা ইউনিয়নের সমস্যা, আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। শুরু হলো আশুলিয়া হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অভিবাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন। মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশে অধ্যুষিত এলাকায় বর্ণবাদ বিরোধী র্যালি। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীতে স্পিড বোট ডুবে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে 4 শিশুরই মরদেহ মিলেছে। সকাল 9টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় 2টি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ধনু নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। পরে দুপুরে একই স্থানে ভেসে ওঠে শিশু সামিয়ার মরদেহ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার পাওয়া যায় শিশু তুষা মনির মরদেহ। গত 12 সেপ্টেম্বর বিকেলে স্পিড বোটে কিশোরগঞ্জের ইটনার মৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিড বোটটির। এ সময় নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। বৃষ্টিস্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে মরদেহবাহী গাড়ি। সেখানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। আরও জানাচ্ছেন নিয়াজ শুভ। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন
আপন করে নিয়ে ভুলতে পারে এবং শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। ওটাকে হারিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম। আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভীনের নামই ভুলে যাবে বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এইগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকা গেলেন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। দেশের বাইরের খবর। লন্ডনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিটেনে সরকার পরিবর্তনের ডাক দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দাবি জানান পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনের। বিক্ষোভে ভিড় সামলাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২৬ পুলিশ সহ বেশ কয়েকজন। সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের তথ্য বলছে ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন ১ লাখের বেশি মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন ৫,০০০-এরও বেশি মানুষ। অভিবাসীদের মর্যাদা চেয়ে বর্ণবাদ বিরোধী স্লোগান দেন তারা। মেট্রোপলিটন পুলিশ জানায় বিক্ষোভটি অনেক বড় আকার ধারণ করায় প্রশস্ত সড়কেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভকারীদের লাঠি, ঘুষি ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় পুলিশকে। এ সময় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয় কয়েকজনকে, আহত হন অনেকেই। অভিবাসন বিরোধী বিক্ষোভে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টেসলা প্রধান ইলন মাস্ক। ব্রিটেনে সরকার পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, ব্রিটিশ জনগণ এখন আর তাদের বাক স্বাধীনতা প্রয়োগে নিরাপদ বোধ করছেন না। মাস্কের অভিযোগ, ব্রিটেনের ক্ষয়কে ত্বরান্বিত করছে ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসন। দেশটির পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনেরও দাবি জানান ইলন মাস্ক। লন্ডনে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও একই দিন প্রতিবাদ হয়েছে। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা ইন সলিডারিটি দ্য হোল অফ টাওয়ার হ্যামলেটস আমরা বাড়াইমু। অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগোচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। রোববার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেন তিনি। সিংহদরবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন থেকে কাজ শুরু করেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় আপাতত সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি আন্দোলনে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক। বিএনপি, জামায়াত সহ সব দলের অংশগ্রহণ। সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্নমত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের। শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ। পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।